মনিরুল হক চৌধুরী কি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়নি? ওনার মা কি মাথায় ঘোমটা দিয়ে নিজেকে পর্দায় নিয়ে মা চলেননি? এত বড় দাড়ি যে রেখেছেন, কি দেখান আমাদেরকে যে আপনি খুব মুসল্লি? আর আপনি একজন মহিলার একটা পর্দা নিয়ে আপনি একটা কটাক্ষ করেন? বোঝাই তো যায় আপনারা দেখানোর জন্য এই দাড়িটা রাখেন। হৃদয়ে আপনাদের বাকশাল, হৃদয়ে আপনাদের ধর্মহীনতা। আমি অবিলম্বে মনিরুল হক চৌধুরী সাহেব আপনাকে অনুরোধ করব, আপনি জাতির কাছে এই ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন। সমস্ত নারী যে বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আপনাদের এইসব নাস্তিক নীতি, ভারতের নীতি মানুষ চায় না। মনিরুল হক চৌধুরী সাহেবের কিন্তু বড় লম্বা দাড়ি, প্রায় বুক অবধি, আপনার নাভি অবধি বড় দাড়ি এবং শ্বশ্রুমণ্ডিত এত সুন্দর একটা নুরানি চেহারা দেখে কিন্তু আমরা একটু ভুল করবেন না। কিন্তু এটা কিন্তু অরিজিনাল শেখ মুজিবের লোক, অরিজিনাল ছাত্রলীগের সভাপতি ছিল এবং তার হৃদয়ে তার যে নেতা, বাকশালী নেতার কিন্তু তার ছবি, এবং আওয়ামী লীগের নেতাও সে ছিল। তারপরে এরশাদের সময় পল্টি খেয়ে জাতীয় পার্টিতে জয়েন করে সেখানে এমপি হয়েছে। কোন অবস্থাতে কিভাবে আবার বিএনপিতে ঢোকালো হলো তাকে আমি জানি না। আওয়ামী লীগ থেকে যারাই বিএনপিতে এসেছে তারা কখনোই জিয়াউর রহমানকে নেতা স্বীকার করে না। মুখে একটু বলে, সুযোগ পেলেই তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করে, সুযোগ পেলেই তারা ইতিহাস কবচায়। জিয়া রহমান ঘোষণা দিয়েছিল কিন্তু নিজে নিজে ঘোষণা দেয়নি, ওনার বাপের পক্ষে, মানে ওই শেখ মুজিবের পক্ষে, মনিরুল হক চৌধুরীর বাপ তো শেখ মুজিব, তার পক্ষে ঘোষণাটা দিয়েছে। ওনারা বলতে লজ্জা পায়। মহান স্বাধীনতার ঘোষক আমাদের প্রতিষ্ঠাতাকে ওনারা কৃতিত্ব দিতে লজ্জা পায়। তাহলে বিএনপি করেন কেন ভাই? বিএনপি কি হালুয়া রুটি আর আপনার টেন্ডার বাজি আর টাকা কামানোর একটা রাস্তা আপনাদের জন্য? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, তার নীতিকে যে ভালোবাসে না, যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন, যিনি বাংলাদেশের রাজনীতিতে ইসলামী মূল্যবোধ এটাকে যেন মানুষ মানে চলে সেটা সৃষ্টি করেছেন, যিনি বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছেন, তার নীতি আদর্শের একজন লোক তার দলের ধানের শীষ প্রতীক নিয়ে কিভাবে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে একটা নারী, সে এমপি হোক আর সাধারণ একজন বাংলাদেশের খেটে খাওয়া ইট ভাঙ্গা নারী হোক, তাকে অসম্মান করার কোন ক্ষমতা এই মনিরুল হক চৌধুরী কি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়নি? ওনার মা কি মাথায় ঘোমটা দিয়ে নিজেকে পর্দায় নিয়ে মা চলেননি? এত বড় দাড়ি যে রেখেছেন, কি দেখান আমাদেরকে যে আপনি খুব মুসল্লি? আর আপনি একজন মহিলার একটা পর্দা নিয়ে আপনি একটা কটাক্ষ করেন? বোঝাই তো যায় আপনারা দেখানোর জন্য এই দাড়িটা রাখেন। হৃদয়ে আপনাদের বাকশাল, হৃদয়ে আপনাদের ধর্মহীনতা। আমি অবিলম্বে মনিরুল হক চৌধুরী সাহেব আপনাকে অনুরোধ করব, আপনি জাতির কাছে এই ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন। সমস্ত নারী যে বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আপনাদের এইসব নাস্তিক নীতি, ভারতের নীতি মানুষ চায় না। জামাত ইসলামী আমার নামের সাথে ইসলাম আছে, এই জন্য যে তারা ইসলামের একমাত্র রক্ষক তা না। আমি বিএনপি করে বলি যে আমি যে অর্ধেক অর্ধেক ইসলাম বলবো আর আওয়ামী লীগ করলেই আমি ইসলাম বিরোধী হব, এই কথাগুলো তো আমরা চাই না। প্রত্যেকটা মুসলমান যাদের ইমান আছে তারা যেন ইসলাম বিরোধী কোনো কথা না বলে। পয়েন্ট কামানোর জন্য, ভারতের পক্ষে থাকার জন্য, ভারতকে পয়েন্ট দেওয়ার জন্য আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। আপনারা কেন এগুলো করেন, কেন করেন? এবং সেই সংসদে বসে আরো বিএনপির আরো 212 জন এমপি আর বোধহয় 36 জন মহিলা এমপি, প্রায় 250 এমপি এই কথাগুলো শোনে এবং তালি দেয়। এই দোষে যদি মনিরুল হক চৌধুরী নারী অবমাননা এবং স্পিকার, ডেপুটি স্পিকার কাসার কামাল বারবার বলছেন যে আপনি কারো ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপারে কথা বলতে পারেন না। পোশাক প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা, কেউ হিজাব পরবে, কেউ পরবে না, কিন্তু যে পরবে তাকে কটাক্ষ করার অধিকার নাই। যে পরবে না তার কটাক্ষ করার কিছু নাই। তাদের তো কাপড়, মাথার চুল টুল সব দেখা যাচ্ছে, অসুবিধা নাই, তাদের ব্যাপার এটা, তারা জবাব দেবে আল্লাহর কাছে। কিন্তু যে পড়েছে তাকে আপনি কটাক্ষ করার, ছোট করার কোন অধিকার বাংলাদেশের কোন নাগরিকের কাউকে কেউ দেয়নি, কখনো দেয়নি এবং দেবে না। তাহলে মনিরুল হক চৌধুরীকে আজকে তাকে এটা উপলব্ধি করতে হবে যে আপনি যেটা বলেছেন ভুল বলেছেন, এবং আমি
এটা আমার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গেলাম আপনার অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আচ্ছা, আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে আসি যে ভারতের ইস্যুটাই সর্বোত্তম আলোচনায় আনি। ভারতের নতুন হাই কমিশনার এসেছেন দেশ ত্রিবেদী, তার যে বক্তব্য এবং রংপুরকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, এ ধরনের বক্তব্য আসতেছে। হঠাৎ করে বাংলাদেশে সবচাইতে বড় প্রকাশ্যে রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে। তারা বারবার বলছেন যে যেকোনো মূল্যে এই মূর্তি নির্মাণ করা হবে। এই সবগুলো বিষয়কে আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বা অশনি সংকেত কিনা দেওয়া। ধন্যবাদ মনির ভাই। এই কথাগুলো তো আসলে দেখলাম ভারতের যে নতুন নবনিযুক্ত হাই কমিশনার, বাংলায় বললে রাষ্ট্রদূত, তারা আবার ওই যে ব্রিটিশ সিস্টেমে হাই কমিশনার বলে, কমনওয়েলথ কান্ট্রি। কেন তারা হাই কমিশনার বলে এখনো আমি জানি না। পুরা পৃথিবীতে রাষ্ট্রদূত, তারা রাষ্ট্রদূত বলা উচিত। এই সিস্টেম গুলো চেঞ্জ করা উচিত। আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে কিছু না, আমাদেরকে হাই কমিশনার বলা হবে কেন? আই থিঙ্ক ইট শুড চেঞ্জ। অল ওয়ার্ল্ড সে দে হ্যাভ সেম থিং, আমাদেরও সেম থিং থাকা উচিত। উনি আসলেন, উনি আবার বেনাপোল দিয়ে আসলেন। একদিকে আমাদের বাংলাদেশি বলে ভারতের নাগরিকদেরকে পোষিং করছে, তারা নো ম্যান্স ল্যান্ডে মানবতার জীবন কাটাচ্ছে, 12-15 জন করে এক একটা ফ্যামিলি। বিডিআর বাধা দিচ্ছে, বাংলাদেশে মৃদু প্রতিবাদ করছে। আমাদের উপদেষ্টারা বলছে এটা পুশিন ভারতের অনিচ্ছাকৃত, তারা এটা করতে চায়নি, বাধ্য হয়ে করছে। আরেকদিকে ওদের অ্যাম্বাসেডার পলিটিশিয়ান, বিজেপির পলিটিশিয়ান, উনি বলছে আমি পায়ে হেঁটে এসেছি, কারণ ওখানে তো ওই যে বর্ডার থেকে নেমে, গাড়ি থেকে নেমে হেঁটে ক্রস করতে হয়। আমি গেছেন কিনা জানি না। সেখানে আমার তার কথাতে, তার অভূতপূর্ব কথাবার্তা শুনে যতটুকু আমি বিস্মিত হয়েছি, দুঃখ পেয়েছি, তার চেয়ে বেশি দুঃখ পেয়েছি জনৈক বাংলাদেশের সাংবাদিকের প্রশ্ন শুনে। আমি জানি না সে কোন টেলিভিশনে, আপনি জানেন কিনা? নিউজ 24। নিউজ 24, এই রয়ের নিউজ 24, এই একে আজাদের না এটা? জি জি, হ্যাঁ, নিউজ 24। একে আজাদ, হাসিনার আজীবন হাসিনার সাথে থাকবে একে আজাদ, ধান্দাবাজ। সে প্রশ্ন করছে বারবার তাকে যে আপনারা বড় দেশ, আমরা ছোট্ট ক্ষুদ্র দেশ, আমরা তো আপনাদের ছায়া তলে বা আপনাদের ইয়ে নিয়ে আমরা থাকবো। আর রাষ্ট্রদূত বলছে যে না না না, আমরা সবাই দুইটা মিলে আমরা শক্তি। সে বলছে যে না, আমরা ছোট দেশ। এই যে এই ভদ্রলোক ওখানে এই কথাটা বললেন, কার দায়িত্বে বললেন? নিউজ 24 থেকে এখনো তাকে রাজু ভাই, একে আজাদের না, নিউজ 24 হচ্ছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়ার। ওকে, তাহলে ওই একই কথা। ওইটা তো সারা জীবন হচ্ছে সায়েম সোবা নানবীর এবং প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নি। ভেরি নাইস, এই তো সুন্দর ট্রিও আপনি দিলেন। ওইটা একজন ওই আজাদ বলেছিল বোধহয় সারা জীবন থাকবে, আর সোবান সাহেব, যেটা শাহ আলম সাহেব বসুন্ধরার, উনি বলেছিলেন মৃত্যুর পরও শেখ হাসিনার সাথে সমর্থন করবেন। তাহলে ওই লোকগুলাই, তারাই এখন মিডিয়া চালায়, তারাই আজকে বয়ান সৃষ্টি করে, তারাই আমাদের জনগণের ফেস হিসাবে, জনগণের মুখপত্র হিসাবে তারাই বিশ্বের কাছে আমাদেরকে উপস্থাপন করে। তো এখন আমি বলেন আমরা কি বলবো? পুরা বাংলাদেশ যেখানে কিছু কিছু ব্যাপারে সেন্সিটিভ হয়ে উঠেছে, বিশেষ করে ভারতের ব্যাপারে। ভারতই তো আমাদেরকে সব জায়গাতে নাকানি চুবানি খাওয়ানোর চেষ্টা করছে। আমাদের 15, 16, 17 বছর ধরে আমাদের দেশটা তারা চালালো। তারপরে গিয়ে আমাদের দেশটা যারা ধ্বংস করেছে, যে নেত্রী পালিয়ে গেল, তাকে আশ্রয় দিল। সেখানে 30-40 হাজার লোককে আশ্রয় দিল। সেখানে তাদেরকে থাকতে দিচ্ছে, তাদের টাকা পয়সাগুলো খুব মজা লাগে। আর একই সাথে বাংলাদেশি বলে ইন্ডিয়ার লোকদেরকে আমাদেরকে বের করে দিয়ে আমাদের কাছে পাঠাচ্ছে। ভাই, বের যদি করতে হয় ওই 30-40 হাজার হাসিনা সহ তাদেরকে বের করে দেন, তারা তো রিয়েল বাংলাদেশি ভাই। তাদেরকে পুশিং করছেন না কেন? তাদেরকে পুশিং করেন। আমরা চাই আপনারা ইমিডিয়েটলি আওয়ামী লীগের লোকজন যেগুলো ওখানে আছে, যারা কলকাতা সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, ওখান থেকে হুঙ্কার মারে, ওখান থেকে বিভিন্ন ভিডিও ছাড়ে, তাদেরকে আপনারা বহিষ্কার করেন। শুভেন্দু অধিকারী সাহেব এখন এতক্ষণ তো খুব বলছিলেন, এখন মুখটা বন্ধ কেন?